আচ্ছা দেখ, আমরা প্রথমে যেখান থেকে শুরু করবো আর কি, প্রথমে যে কোয়েশ্চেনটি আছে দেখ, বলছে নিকেল। স্ক্রিন দেখতে পাচ্ছিস তো সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছিস? ওকে। আচ্ছা দেখ, বলছে দেখ নিকেল পারমাণবিক সংখ্যা 28 এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত। ঠিক আছে, তাহলে দেখা যাক আর কি। নিকেলের ইলেকট্রন বিন্যাস আমরা লিখবো প্রথমে। নিকেল 28, তাই তো? নিকেল 28, ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 18, তারপরে 3d আর 4s। তাহলে আগে কোথায় ঢোকে? আগে 4s এ ঢোকে, তাহলে 4s টু 3d 8 হবে, তাই তো? এবার এখানে বলেছে নিকেলেরই বলেছে, তাহলে আমরা 4s এ দেখতে পাচ্ছি পুরো পূর্ণ। তাহলে নিকেল 3d আমরা যদি কনফিগারেশনটাকে একটু ভেঙে লিখি তাহলে কেমন লাগছে? 3d 8 এটা, তাই তো? তাহলে প্রথমে এককভাবে পূর্ণ হবে, হুম, তারপরে পেয়ার করবে। তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা? এখানে দুটো, এন এর মান 2, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে একের দাগের কোনটা হচ্ছে দেখে নেওয়া যাক। একের দাগের বি, তাই তো? তাহলে অপশান বি রাইট অ্যান্সার, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বলেছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দুইয়ের দাগটা দেখা যাক কি বলেছে। উম, একটি যৌগের স্থূল সংকেত CH2O এবং আণবিক ভর 180, যৌগটির আণবিক সংকেত কি হবে? আচ্ছা, একদম একদম সহজ, খুবই সহজ আর কি। তাহলে স্থূল সংকেত যদি CH2O হয়, আমরা এইভাবে ধরে নিতে পারি। তাহলে আণবিক সংকেত কি হবে? স্থূল সংকেত বলেছে, স্থূল সংকেত এরকম বলেছে CH2O, তাহলে আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত আমরা ধরে নিতে পারি এখান থেকে CH2O হলেন, তাই তো? তাহলে আণবিক ভর কি হবে? আণবিক ভর হবে, কার্বন আছে এন সংখ্যক, তাহলে এক একটা কার্বন 12, তাহলে 12n। হাইড্রোজেন 2n সংখ্যক, এক একটা হাইড্রোজেন 1, তাহলে +2n। আর অক্সিজেন আছে এন সংখ্যক, তাহলে 16n। তাহলে টোটাল কত আসছে? এটা 30n, তাই তো? 30n। তাহলে প্রশ্ন মতে দেখ তো আণবিক ভর কত বলা আছে? আণবিক ভর কিন্তু বলা আছে 180, তাই তো? তাহলে প্রশ্ন মতে যেহেতু 180 দেওয়া, তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 30n ইকুয়ালস টু 180, তাহলে এখানে n এর মান 6, তাহলে দেখ এটা গ্লুকোজ। হ্যাঁ, তাহলে আণবিক সংকেত কি হবে? CH2O হোল 6, তাই তো? আণবিক সংকেত হবে, তার মানে C6H12O6। এই কোয়েশ্চেনটা কিন্তু পড়ার মতো, পড়ে মানে মানে এমসিকিউ হিসেবে ভালো কোয়েশ্চেন আর কি। ছোটোখাটো ক্যালকুলেশনও কঠিন নেই আর কি। বিভিন্ন দেখবি তোদের যে দুটো স্কুল আছে, সেই দুটো স্কুলের মধ্যে কোনো না কোনো স্কুলে এরকম ধরনের একটা কোয়েশ্চেন আসবে ছোটোখাটোর মধ্যে, মানে প্রথম চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তাহলে গ্লুকোজ হচ্ছে, তাহলে অপশান কোনটা হলো? অপশান কিন্তু অপশান সি, তাই তো? দেখ C6H12O6। ঠিক আছে এই পর্যন্ত। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন বলছে যে কয়েকটি কোয়ান্টাম সংখ্যার সঠিক আহ, আহ, কয়েকটি কোয়ান্টাম সংখ্যার সেট নিম্নরূপ দেওয়া আছে, সেখান থেকে বলতে হবে যে উপরোক্ত কোন কোয়ান্টাম সংখ্যার সেটগুলি সম্ভব নয়। তাহলে প্রথম যে অপশানটা দেওয়া আছে n=3, মানে l=0, m=0 আর s=+1, এটা দেখ এটা সঠিক। কেন কি? কারণ n এর যে কোনো মানের জন্য l এর মান কি হয়, আমরা একটু এটা যদি ভাবি এইভাবে, তাহলে আমরা সেটা জানি কি, n এর যে কোনো মানের জন্য n এর n এর যে কোনো মানের জন্য l এর মান হয় 0 টু n-1 পর্যন্ত, তাই তো? 0 টু n মানে এক একক গ্যাপে গ্যাপে। তাহলে n এর মান যদি 2 হয় বা 3 হয়, তাহলে n এর মান যদি 3ই হয়, তাই তো? তাহলে n এর মান 3 হলে l এর মান কি কি হতে পারে? 0, 1, 2। তাহলে আবার l এর মানের জন্য, l এর যে কোনো মানের জন্য m এর মান কি হয়? -l টু +l পর্যন্ত এক একক গ্যাপে গ্যাপে। তাহলে আমি যদি বলি l এর মান 0, তাহলে l এর মান 0 মানে কি m এর মান 0 হতে পারে। আবার এক একটা m এর মানের জন্য s এর দুটো মান থাকবে, একটা +12 আর একটা -12। এটা স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে
তাহলে ওটা বিগ ডিল না, যেটা আমাদের এখানে দেখতে হবে যে প্রথম তিনটের ক্ষেত্রে কি দেওয়া আছে আর কি। তাহলে প্রথম তিনটের ক্ষেত্রে দেখ, প্রথমে বলেছে এন এর মান 3, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান প্লাস হাফ, তাই তো? তাহলে এন এর মান 3 হলে এল এর মান 0 হতে পারে, আবার এল এর মান 0 হলে এম এর মান 0 হতে পারে, আর এম এর মান 0 মানে তার এস এর মান হয় প্লাস হাফ, না হলে মাইনাস হাফ, তাই তো? তাহলে এস এর মান যদি প্লাস হাফ অথবা মাইনাস হাফ হয়, তাহলে এখানে প্লাস হাফ আছে, তাহলে এটা সঠিক। তাহলে সম্ভব নয়, হচ্ছে না। তাহলে 2 এরটা দেখি, এন এর মান 2, এল এর মান 0, এম এর মান 1 বলছে। আচ্ছা, এল এর মান 0 হলে এম এর মান কি করে 1 হবে? কারণ আমরা বলেছি এখানে এইটাই মাথায় রাখতে হবে, এল এর যে কোনো মানের জন্য এম এর মান হবে কত? মাইনাস এল থেকে প্লাস এল। ঠিক আছে? এম এর এল এর যে কোনো মানের জন্য এম এর মান হবে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত এক একক গ্যাপে গ্যাপে। তাহলে এল এর মান যদি 0 হয়, এম এর মান কখনো 1 হতে পারে না, তাহলে ওটা সম্ভব নয় হবে। তাহলে ওটা সম্ভব নয় হলো। আচ্ছা, সিঙ্গেল কোনো উত্তর নেই, তার মানে জোড়াই জোড়াই আছে। তাহলে 2 নম্বরটা মনে রাখবি, ঠিক আছে? 2 নম্বরটা হচ্ছে না। তাহলে এন এর মান 4, এল এর মান 3, এম এর মান -2, এস এর মান -2, -হাফ। আচ্ছা, তাহলে এটাও হতে পারে, কারণ এল এর মান যদি 3 হয়, তাহলে এম এর মান কি হবে? -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে তার মধ্যে -2 পড়ে যাচ্ছে, তার মানে এটা সঠিক। আচ্ছা, তাহলে 4 নম্বরটা এন এর মান 1, এল এর মান 0, এম এর মান, আবার এটাও ভুল, 4 নম্বরটাও ভুল। এল এর মান 0 হয়ে এম এর মান -1 হতে পারে না। 5-এর দাগটা দেখ, 5-এর দাগটা যেটা মনে হচ্ছে, 5-এর দাগে যেটা দেখা যাচ্ছে, এন এর মান 3, তার মানে এল এর মান 2, আর এম এর মান 3, তাহলে এটাও কিন্তু হতে পারে না, কারণ এল এর মান 2 হলে এম এর মান 3 কি করে হবে? এল এর যে কোনো মানের জন্য এম এর মান তো মাইনাস এল থেকে প্লাস এল হয়, তাই তো? তাহলে এখানে এল এর মান 2 2 হয়ে এল এর মান 2 হয়ে এম এর মান কখনো 3 হতে পারে না। তাহলে 5-এরটাও হবে না। তাহলে 2 হতে পারে না, 4 হতে পারে না, আর 5 হতে পারে না। তাহলে 2, 4, 5 কোথায় আছে? অপশান বি। আমি দেখতে পাচ্ছি অপশান বি, 2, 4, 5। তোদের কারোর কি ভিন্ন কোনো মতামত আছে? কারোর ভিন্ন মতামত আছে? ওখানে যেটা হচ্ছে আর কি, 2, 4, 5, অপশান বি, 2, 4, 5, অপশান বি উত্তর হচ্ছে 2, 4 আর 5। ওকে, আচ্ছা নেক্সট। নিচের কোনটি সঠিক? হুম নিচের কোনটি সঠিক আর কি? কোনো যৌগের ধর্মসমূহ ওই সেই যৌগ গঠনকারী পরমাণুসমূহের ধর্মের সঙ্গে সাদৃশ্য থাকে। কোনো যৌগের ধর্মসমূহ সেই যৌগ গঠনকারী পরমাণুসমূহের ধর্মের সঙ্গে সাদৃশ্য থাকে, এটা তাহলে সঠিক না। সমসত্ব মিশ্রণের নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বর্তমান, সঠিক। সমসত্ব মিশ্রণের নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বর্তমান, মানে প্রথমটা ছিল হচ্ছে কোনো যৌগের ধর্মসমূহ ওই যৌগ গঠনকারী পরমাণু সমূহের ধর্মের সঙ্গে সাদৃশ্য থাকে, এটা প্রথম কথা ভুল, এই অপশান। তারপরে বলেছে সমসত্ব মিশ্রণের নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বর্তমান। আচ্ছা, স্ফুটনাঙ্ক সমসত্ব মিশ্রণের একটি নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বর্তমান, নির্দিষ্ট নির্দিষ্ট কথায় ফাঁদ আছে আর কি। সেটাও কারেক্ট হচ্ছে না সম্পূর্ণ। হাইড্রোজেন 3 গ্রাম, আর 29 গ্রাম অক্সিজেনের সঙ্গে হ্যাঁ বল, কিছু বলছিস? লাস্টেরটা? হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটাই তো হবে ওটা, দেখেই বোঝা যাচ্ছে, কারণ উষ্ণতার সঙ্গে মোলারিটি পরিবর্তিত হয়, কিন্তু মোলালিটি পরিবর্তন হয় না। কারণ মোলালিটি মানে মোল পার কেজি, ভরটা তো আর উষ্ণতার উপর ডিপেন্ড করে না, কিন্তু এটা মোল পার লিটার, মানে আয়তনটা উষ্ণতার উপর নির্ভর করে, সেই জন্য মোলালিটিটা পড়ে এটা। কিন্তু এই 3 নম্বর অপশানটা যেটা দিয়েছে ওটা একবার করে দেখতে হতো, কারণ তোর জলের যে জল গঠন করার যে বিক্রিয়াটা আর কি, হুম, জল গঠন করার, বা আমরা এইভাবে ভাবতে পারি 2H2O, তাই তো? তাহলে এইটাই এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন মানে 2 গ্রাম, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন, আর
32 গ্রাম অক্সিজেন, তাহলে জল মানে তোর 36 গ্রাম জল তৈরি করতে গেলে 36 গ্রাম জল, এইটাই যদি ভাবি নিচের ইকুয়েশনটা যদি ভাবি, 36 গ্রাম জল তৈরি করতে গেলে আমার লাগছে 4 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম, 4 গ্রাম হাইড্রোজেন লাগে আর 32 গ্রাম অক্সিজেন থেকে আমরা 36 গ্রাম জল পাই, তাই তো? জলের তৈরি যে ইকুয়েশনটা বলছে, তাহলে এখানে যেটা বলেছে এটা গ্রাম কিন্তু, হ্যাঁ, এখানে যেটা বলছে যে 3 গ্রাম হাইড্রোজেন যদি 29 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল গঠন করে তাহলে অক্সিজেন লিমিটিং এজেন্ট, তার মানে অক্সিজেনের পরিমাণটা কম। তাহলে দেখ, তাহলে 4 গ্রামের জন্য যদি 32 গ্রাম অক্সিজেন লাগে, তাহলে 3 গ্রামের জন্য কত লাগবে? 32 × 3, আচ্ছা 24 গ্রাম লাগবে অক্সিজেন, তাই তো? তাহলে 24 গ্রাম অক্সিজেন দরকার ছিল 3 গ্রাম হাইড্রোজেনের জন্য, সেখানে আছে অক্সিজেন এক্সেস 29 গ্রাম দেওয়া আছে, তাহলে অক্সিজেন এক্সেস আছে, অক্সিজেন লিমিটিং এজেন্ট না, সেখানে হাইড্রোজেনের লিমিটিং এজেন্ট হবে বরং, ঠিক আছে? তার মানে ভুল দেওয়া আছে, আমি জাস্ট স্টেটমেন্টটা পড়ে এ করার চেষ্টা করলাম। তাহলে প্রথমটাও ভুল হচ্ছে, দ্বিতীয়টাও ভুল হচ্ছে, ওই নির্দিষ্ট কথাটা বলেই ওটা ফাঁদে ফেলে দিয়েছে। আর আর হচ্ছে তোর সি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন লিমিটিং রিজেন্ট নয়, এখানে হাইড্রোজেন লিমিটিং রিজেন্ট। আর একদম লাস্ট যেটা ডি অপশান, ডি অপশানে দেখতে পাচ্ছি উষ্ণতার সঙ্গে মোলারিটি পরিবর্তিত হয়, এই কথাটা ঠিক। আর মোলালিটি পরিবর্তিত হয় না, কারণ মোলালিটি হচ্ছে আয়তনের উপর ডিপেন্ড করে না, দ্রাবকের ভরের উপর ডিপেন্ড করে, আর ওটা দ্রবণের আয়তনের উপর মোলারিটিটা নির্ভর করে, যেহেতু মোলারিটি যার একক মোল পার লিটার সেটা কিন্তু হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীল, আর মোলালিটি উষ্ণতা নিরপেক্ষ। তাহলে অপশান ডি, 4-এর দাগ হচ্ছে অপশান ডি, 4-এর দাগ অপশান ডি, 4-এর দাগ অপশান ডি, ঠিক আছে? এত কিছু পড়তে হতো না, মানে ওইটা করে দেখতেও হতো না, আমি জাস্ট ক্রস চেক করে নিলাম, অপশান ভুললেই তো আর কি, সেই জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা, এটা কেউ একজন বল দেখি, তোদের মধ্যে কেউ বলুক। আচ্ছা, প্রথম অপশানে এখানে বলেছে যে কার্বন অক্সিজেন দ্বারা গঠিত দুটি অক্সাইডের একটিতে কার্বন আছে 42.9%, অন্যটিতে কার্বন আছে 27.3%, তথ্যগুলি নিচের কোন সূত্র সমর্থন করে? আচ্ছা, গুণানুপাত সূত্রটা কি ছিল? যে দুটো যৌগের রাসায়নিক বিক্রিয়ায় যখন ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হবে তখন একটা নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট ভরের সাথে অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ওজনগুলো যুক্ত হচ্ছে সেটার অনুপাতটা সরল অনুপাত, হ্যাঁ, পূর্ণ সংখ্যা সরল অনুপাত, এরকম কিছু একটা ছিল গুণানুপাত সূত্র। তাহলে আগে আমরা যেহেতু অপশান এতে গুণানুপাত সূত্র আছে, তাহলে গুণানুপাত সূত্রটা প্রযোজ্য হচ্ছে কিনা দেখি আগে, তাহলেই তো বলতে পারবো আর কি। তাহলে গুণানুপাত সূত্রের স্টেটমেন্ট অনুসারে ওটাকে দেখার চেষ্টা করি যে ওটা মিলছে কিনা। তাহলে দুটো কম্পাউন্ড, ফার্স্ট কম্পাউন্ড আর সেকেন্ড কম্পাউন্ড, ঠিক আছে? দুটো কম্পাউন্ড আছে, তাহলে এখানে কার্বন আছে কত বলেছে? কার্বন প্রথমটাতে কার্বন আছে, আমি 42.9%টাকে যদি গ্রামে বলি, কার্বন আছে 42.9 গ্রাম। তাহলে আর একটা কার্বন আর অক্সিজেন, তাহলে অক্সিজেন আছে কত? অক্সিজেন আছে 100 মাইনাস ওটা, 100 - 42.9 গ্রাম, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে 57.1 গ্রাম, তাই তো? আচ্ছা, অক্সিজেন। আচ্ছা, তারপর এটাই বলেছে কার্বন কতটা আছে? কার্বন আছে 27.3, 27.3, আচ্ছা 27.3 আছে কার্বন হচ্ছে, তাহলে আমি বলতে পারি 27.3 গ্রাম। তাহলে অক্সিজেন থাকবে কত? অক্সিজেন থাকবে অক্সিজেন থাকবে 100 - 27.3 গ্রাম, তার মানে 72.7 গ্রাম, তাই তো? আচ্ছা, তাহলে আমরা দেখি যে প্রথম যৌগে দেখতে পাচ্ছি 42-এর সাথে
কার্বনে 42.9 গ্রাম কার্বনে যুক্ত আছে 57.1 গ্রাম। তাহলে এইবার আমরা দ্বিতীয় যোগেই দেখি যে 42.9 এর সাথে কতটা আছে আর কি, বা ভাইস ভার্সাটা করা যেত আর কি। তাহলে এখানে 27 দ্বিতীয় যোগে দেখতে পাচ্ছি 27.3 গ্রাম যোগের সাথে যুক্ত আছে অক্সিজেন 72.7 গ্রাম। তাহলে 42.9 গ্রাম সাথে যুক্ত অক্সিজেন কত, 72.7 ইন্টু 42.9 বাই 27.3। তাহলে এটাকে ক্যালকুলেট কর। 72.7 72.7 ইন্টু 42.9, একটু ক্যালকুলেটার রেখে ক্যালকুলেট করে বলতো কত আসছে এটা। কত আসছে রে বাবু? ক্যালকুলেটর আছে নাকি আমি মোবাইলটা খুলবো? একশো 14.24, তাই তো, এত গ্রাম। তাহলে প্রথম যৌগে 42 গ্রাম কার্বনের সাথে 57.1 গ্রাম অক্সিজেন আছে, আর এইখানে অক্সিজেন আছে কত, 114। তাহলে এক নির্দিষ্ট ভরের কার্বনের সাথে ভিন্ন ভিন্ন ভরের যে অক্সিজেন যুক্ত হয়েছে সেটা কত, 57.1 114.24, তাই তো। তাহলে এইটার অনুপাত কত, 57 ডবল 114, তাই তো। তাহলে 1:2, তাই তো। তাহলে 1:2, তার মানে এটা কি গুণানুপাত সূত্রকে সমর্থন করছে, গুণানুপাত সূত্রকে সমর্থন করছে। মিলে গেল, সমর্থন করছে। হুম, গুণানুপাত সূত্রকে সমর্থন করছে, তাই তো। তাহলে প্রথমটাই উত্তর, আর আমাকে দেখতে হলো না, প্রথমেই উত্তর। তাহলে অপশান এ, 5-এর দাগ অপশান এ, 5-এর দাগের অপশান এ আসলো। দেখ, কারোর কোনো কনফিউশন থাকলে বলতে পারিস, ঠিক আছে। তাহলে 100 গুণানুপাত সূত্রকে সমর্থন করছে আর কি। আচ্ছা, 6-এর দাগ। 6-এ বলছে নিচের কোনটি সঠিক নয়। হুম, নিচে কোনটি সঠিক নয়। অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপটি হলো ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। এটা সত্যি, এটা তো ঠিকই আছে। মানে ডেল্টা পিটাকে এম ডেল্টা ভি লিখেছে, এমটা ধ্রুবক বলে আর কি এখানে। আচ্ছা, এটা প্রথমটা ঠিক আছে। তারপরে বলেছে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ পূর্ণ উপকক্ষগুলি অধিক বিনিময় শক্তি, মানে এক্সচেঞ্জ এনার্জি, ইলেকট্রনের সুষম বিন্যাস বন্টনের জন্য স্থায়ী হয়। এটাও সত্যি কথা। অর্ধপূর্ণ এবং সম্পূর্ণরূপে পূর্ণ উপকক্ষগুলি বিনিময় শক্তির জন্য মানে এরা অধিক স্থায়ী হয় আর কি, এটাও সত্যি কথা। তারপরে তো বলেছে হাইড্রোজেন সদৃশ পরমাণুগুলির ক্ষেত্রে 2s উপকক্ষের শক্তি 2p উপকক্ষের থেকে কম। 2s উপকক্ষ n+l মানে n+l হলে 2p তো বেশি শক্তি হয়। কিন্তু এখানে কথাটা হচ্ছে, ক্যাসটা হচ্ছে হাইড্রোজেন সদৃশ, মানে সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে তো 2s 2p বলে ওরকম কিছু হবে না আর কি। আর ডি ব্রগলি সমীকরণের তরঙ্গদৈর্ঘ্য h/mv, এটাও সত্যি। তার মানে ওটাই উত্তর হচ্ছে ওটা, ঠিক আছে। মানে সি ছাড়া আর কোনো সময় ইয়ে হচ্ছে না এখানে। ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার হবে আর কি, যেহেতু এটা এটা ইচ্ছা করে দিয়েছে আর কি। 6, হাইড্রোজেন লাইক। তাহলে হাইড্রোজেন লাইক সিস্টেম মানে কি, ওয়ান ইলেকট্রন সিস্টেম, ওয়ান ইলেকট্রন সিস্টেম, ওয়ান ইলেকট্রন সিস্টেম, তাই তো। তাহলে তাদের সবসময় গ্রাউন্ড ইলেকট্রনটা কোথায় থাকে, তার মানে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন অলওয়েজ 1s1, তাই তো। ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, হাইড্রোজেনের মতো ইলেকট্রন। তাহলে তাদের ক্ষেত্রে আমরা উচ্চতর কক্ষ বলি, উচ্চতর উপকক্ষ টক্ষ আর কি করে বলবো, কারণ ইলেকট্রনই তো নেই। তাহলে তাদের ক্ষেত্রে যখন আমরা তাদের ক্ষেত্রে n+l দিয়ে রুল দিয়ে আমরা এনার্জিটাকে
মানে এ করবো না, মানে বলবো না যে 2s এর থেকে 2p-র এনার্জি বেশি, এখানে n দিয়ে বলবো, কারণ এদের ক্ষেত্রে আর কিন্তু তোর কক্ষগুলো বলতে পারবো, কিন্তু আর আমি উপকক্ষ বলতে পারবো না, কারণ ইন দ্য সেন্স এদের ইলেকট্রন একটাই, সেটা 1s-এই থাকবে। ঠিক আছে, কিন্তু তারপরে সেগুলো আমরা কক্ষ, আপার এক্সাইটেড কক্ষ, সেখানে আমি ক্লাসিফাই করতে পারবো না। এই যে হাইড্রোজেন লাইক মানে হাইড্রোজেন সদৃশ, এই কথাটা কিন্তু এখানে এঁকে করে দিয়েছে। যদি হাইড্রোজেন সদৃশ না থাকতো তাহলে ওটাও সত্যি হতো, ওই যে স্টেটমেন্ট ওটাও কিন্তু সত্যি, যে 2s উপকক্ষের শক্তি 2p উপকক্ষের শক্তির থেকে কম, n+l রুল থেকে বা আউবাউ নীতি থেকে তাই হয়, তাই তো। কিন্তু এখানে হাইড্রোজেন সদৃশ কথাটাই কিন্তু একটা তোর ধাঁধার মতো, এই হাইড্রোজেন সদৃশ কথাটা বলেই অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা ভুল হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারলি? তাহলে এইটা হচ্ছে ঘটনা আর কি, তাহলে ওইটা অপশান সি হচ্ছে আর কি, অপশান সি। অপশান সি ছাড়া আর কোনো গতি নাই, আর বাকিগুলো তো সবই সত্য আর কি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট। সাতের দাগটা দেখা যাক কি আছে। দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের প্রথম আয়নন বিভবের ক্রমটি হলো, দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নন বিভবের ক্রমটি হলো। আচ্ছা, এখানে যেটা এখানে আর কি, যে আমরা এখানে যারা যারা আছে আর কি তাদের, আমরা জানি কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন বিভব বাড়তে থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু অ্যানোমালাস হয় আর কি, একটু উল্টোপাল্টা হয়ে যায়, সেটা আমরা বলেছিলাম ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য। যদি কোনো জায়গায় ইলেকট্রনিক কনফিগারেশনটা তার নিয়ারেস্ট কারোর ইলেকট্রনিক কনফিগারেশনের থেকে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায়, তখন কিন্তু তার আয়নন বিভবটা বেড়ে যাবে, সেটাই হয় আর কি এখানে, সেই জিনিসটাই ভাবতে হবে আর কি। তাহলে লিথিয়াম থেকে শুরু আছে, আমরা লিখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তাই তো। তাহলে এটা কি 1:2s1, এটা 1:2s2, এটা 1:2s2, 2p1, এটা 2p2, এটা 2p3, ডট ডট দিয়ে লিখে দিচ্ছি, আর পুরোটা লিখছি না। এটা 2p4 অক্সিজেন, এটা 2p5, আর এটা ডট ডট দিয়ে 2p6, তাই তো। তাহলে দেখ, এই যে বেরিলিয়াম আর নাইট্রোজেন কিন্তু স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, এই দুটোতে কিন্তু স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, আর এইটা নিয়ন তো অবশ্যই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, কনফিগারেশনটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, ওই তিনটাতে আছে। এইবার আমরা জানি পর্যায় বরাবর বাম দিকে ডান দিকে গেলে কি হয়, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে প্রথম আয়নীভবন বিভবটা বাড়তে থাকে, প্রথম আয়নীভবন বিভবটা বাড়তে থাকে, বেড়ে যায় বাম দিক থেকে ডান দিকে গেলে। এবার এখানে একটা হচ্ছে পিরিয়ডিসিটি, আর একটা জিনিসটা ভাবতে হবে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে যদি আমি শুধুই ওই বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়তে থাকে এটা ভাবতাম, তাহলে কি হতো, শুড বি এরকম, এটা এক শুড বি এরকম হওয়া উচিত ছিল আর কি। লিথিয়ামের থেকে বেরিলিয়াম, বেরিলিয়ামের থেকে বোরনের বেশি, তার থেকে কার্বন, তার থেকে নাইট্রোজেন, তার থেকে অক্সিজেন, তার থেকে ফ্লোরিন, তার থেকে নিয়ন, এইটা হওয়া উচিত ছিল। বাট এই যে জিনিসটা, এইটা বা নাইট্রোজেনটা, এই দুটোই আমার ভাবতে হবে, নিয়ন তেমনি দুই দিক দিয়েই ও জিতে যাচ্ছে, পিরিয়ডিসিটির দিক থেকেও জিতে যাচ্ছে, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের দিক থেকেও জিতে যাচ্ছে, কিন্তু এইখানে জাস্ট অর্ডারটা উল্টে যাবে তার নিয়ারেস্ট এর থেকে, বেশি হয়ে যাবে, কারণ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, সেখান থেকে ইলেকট্রন বের করতে গেলে বেশি এনার্জি দিতে হবে। তাহলে যেটা, এই যে অর্ডারটা উল্টে যাবে আর এই অর্ডারটা উল্টে যাবে, ঠিক আছে, ওই স্টেবলের, সেই জন্য অ্যাকচুয়ালি এটা না হয়ে কি হবে, অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে, পিরিওডিসিটিটা মেনে চললো, পিরিওডিসিটিটা পুরোপুরি মেনে চললো না, কিছু জায়গায় ব্রেক হলো। কেন ব্রেক হলো, কারণ ওইটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য। তাহলে অ্যাকচুয়াল অর্ডার অফ আই ওয়ানটা কি হবে, অ্যাকচুয়াল অর্ডার অফ আই ওয়ান হবে লিথিয়ামের থেকে বোরনের বেশি, বোরনের থেকে বেরিলিয়ামের বেশি, বেরিলিয়ামের থেকে কার্বনের বেশি, কার্বনের থেকে অক্সিজেনের বেশি, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি, তার থেকে ফ্লোরিনের বেশি, তার থেকে নিয়নের বেশি। এবার এইটা কোথায় আছে দেখ, ঠিক আছে, এটা কোথায় আছে। অপশান কোথায় আছে দেখা যাক। উম, প্রথমটা তো অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত সেটাই বলেছে,
তারপরেরটা না, তারপরেরটাও না, অপশান ডি। দেখ অপশান ডিটাই হয়েছে, অপশান ডিটা দেখ, লক্ষ্য কর। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, শুধু পিরিয়ডিসিটি ভাবলে হবে না, তার সাথে কোথায় অ্যানামোলাস হয়ে যায় ব্যাপারগুলো, মানে কেন ওই যে পিরিয়ডিসিটিটা ব্রেক করে যাচ্ছে, ওই ডিউ টু স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন জাস্ট দ্য নিয়ারেস্ট ডে, তার সঙ্গে অল্টার্ড হয়ে গেল অনেকটা, হয়ে গিয়ে আলটিমেট একটা গ্রসলি অর্ডার দিল, সেটাই আমরা দেখলাম। তাহলে অপশান ডি সাতের দাগ, অপশান ডি হচ্ছে সাতের, অপশান ডি। হুম, আচ্ছা আচ্ছা, এটা আরো সহজ অঙ্ক একটা দিয়েছে আর কি। 3 গ্রাম পার সেমিকিউব ঘনত্ব বিশিষ্ট একটি মৌল দেহকেন্দ্রিক ঘনকাকার এক কেলাস গঠন করে, দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। আচ্ছা, যার কিনারা দৈর্ঘ্য 3 × 10⁻⁸ সেমি, 3 × 10⁻⁸ সেমি, মৌলটির আণবিক ভর। আচ্ছা, একদম সূত্রে ফেলতে হবে। উম, একদম সূত্রে, রো ইকুয়ালস টু আমরা জানি জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন এ। তাহলে এখান থেকে এমটা কি হবে, এমটা হবে রো ইন্টু এ কিউব ইন্টু এন এ বাই জেড, তাই তো। তাহলে এখানে বলেছে সম্ভবত, দেখলাম বিসিসি বলেছে, দেখ বিসিসি, তাই তো, বিসিসি মানে জেড ইকুয়ালস টু 2, তাই তো, যেহেতু বিসিসি বলেছে তাহলে জেড ইকুয়ালস টু কত হবে, যেহেতু বিসিসি বলেছে তাহলে জেড ইকুয়ালস টু হয়ে যাবে 2। আচ্ছা, আর রো কত দেবো, আর রো, রো দেবো দেখলাম 3। আচ্ছা 3, তাই হোক, রো এখানে দেবো 3 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা, এর মান দেওয়া, এর মান 3 × 10⁻⁸, এর মান দেওয়া 3 × 10⁻⁸ সেমি। তাহলে আলটিমেটলি এমটা কি করব, এমটা বের করার জন্য 3 ইন্টু 3 × 10⁻⁸, তার কিউব ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ভাগ জেড 2। আচ্ছা, এটা কিন্তু বিশাল জটিল ক্যালকুলেশন তা না, মুখে মুখেও করা যায়। 3 × 27 হবে, 3-এর কিউব, তাই তো, 10⁻24 হবে, সূচক করে নিবি 6.022 ইন্টু 10⁻23/2, তাই তো। তাহলে এইটাকে দেখ কি করে ক্যালকুলেট করবি আর কি, 27 × 3, তাই তো, 27 × 3 করে নিবি, তাহলে সেটা হবে কত, 3×7=81 হয়। তাহলে 81 ইন্টু, আমি এই যে এই 6.022 এটাকে 2 ধরলাম, এই সরি 6 ধরলাম, 6/2 আছে, ইন্টু 10⁻, এটা 10⁻23 আর 10⁻24, এটা হলে 10⁻1। ঠিক আছে, এটাকে 6 ধরলাম নিয়ার অ্যাবাউট, এটা নিয়ার অ্যাবাউট হবে যেটা আসবে আর কি। হুম, তাহলে নিয়ার অ্যাবাউট যেটা আসবে 81 × 3, তাই তো, 6/2 মানে 3 ইন্টু 10⁻1, মানে 10 ভাগ করে দেবো আর কি। তাহলে 240, 243 হবে, 243 ভাগ 10, তার মানে 24.3 গ্রাম পার মোল হবে এম। ঠিক আছে, অঙ্কটা ভালো অঙ্ক, সূত্রের অঙ্ক, বাট ভালো অঙ্ক, পরীক্ষায় দেওয়ার মতো, এমসিকিউ এর জন্য ঠিক আছে, বেশি ঝামেলার ক্যালকুলেশন নাই, মুখে মুখে ক্যালকুলেশন করলে হয়ে যাবে আর কি, একটু বুদ্ধি দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অপশান কোনটা হচ্ছে দেখা যাক, এটা হচ্ছে অপশান বি, তাহলে অপশান বি হলো রাইট আনসার। হুম, অপশান বি
রাইট আনসার। আচ্ছা নেক্সট 9 দাগ। এটা বলছে হাইড্রোজেন পরমাণুর পঞ্চম শক্তিস্তর থেকে n=1 শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের সময় গঠিত বর্ণালীর মধ্যে রেখার সংখ্যা। আচ্ছা, রেখার সংখ্যা নির্ণয়ের একটা একদম ডাইরেক্ট সূত্র আছে, দেখবি বইতে আছে, বক্সের মধ্যে সম্ভবত দেখেছিলাম, ছায়ার বইতে ভিভিআই দেওয়া ছিল। সেই এটা কিরকম ছিল সূত্রটা, n2 থেকে যদি n1 এ নেমে আসে তাহলে প্রাপ্ত বর্ণালীর সংখ্যার সূত্র হলো, এটা কত দাগ, 9 মনে হচ্ছে, 9 দাগ। রেখার সংখ্যা n2 যদি n2 থেকে n1 এ নেমে আসে, তাহলে প্রাপ্ত বর্ণালীর সংখ্যা সেটা হচ্ছে n2 - n1 ইন্টু n2 - n1 প্লাস 1/2, এইরকম একটা ফর্মুলা ছিল, নাম্বার অফ লাইন্স, ঠিক আছে। তাহলে এই যে ফর্মুলাটাই বসাবো আর কি, এই যে n2 - n1 ইন্টু n2 - n1 প্লাস 1/2, তাই তো। তাহলে এখানে n1টা বলেছে 1, n1টা বলেছে 1 আর n2টা পঞ্চম মানে 5, তাহলে n2 5 আর n1টা 1 বসিয়ে দে ডাইরেক্ট, তাহলে কত আসছে 5 - 1 ইন্টু 5 - 1 প্লাস 1/2, কাটাকুটি কর, 4 ইন্টু 5 মানে 20/2 মানে 10, তাহলে প্রাপ্ত বর্ণালী সংখ্যা 10, একদম সূত্র ফেলে দিবি, একদম সূত্রে ফেলে দিলেই কিন্তু উত্তর চলে আসবে আর কি, ঠিক আছে। তাহলে অপশান বি, এটাও অপশান বি হলো আর কি, ঠিক আছে। 9 দেখ অপশান বি, 9 অপশান বি, ঠিক আছে। আচ্ছা 10 দাগ, বলছে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় আর কি। হুম, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়। আইসোইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে অ্যানায়নের ঋণাত্মক আধান যত বেশি হবে আয়নীয় ব্যাসার্ধ ও তত বাড়বে, এটা আমরা বলেছিলাম, এটা একদম এইভাবে মনে রাখতে বলেছিলাম। আইসোইলেকট্রনিক যদি হয় তাহলে অ্যানায়নের আধান যত বাড়বে তত আকার বাড়বে, ক্যাটায়নের আধান যত বাড়বে তত আকার কমবে, তাই তো। তাহলে এখানে প্রথম যে অপশানটা, আইসোইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে অ্যানায়নের ঋণাত্মক আধান যত বেশি হবে আয়নীয় ব্যাসার্ধ তত বাড়বে, এটা সত্যি কথা। দ্বিতীয় পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমে, এটাও সত্যি কথা। আইসোইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে ক্যাটায়নের ধনাত্মক আধানের পরিমাণ যত কম হবে আয়নীয় ব্যাসার্ধ তত কমবে, এই কথাটা ভুল। আমরা কি বললাম, ক্যাটায়নের আধান যত বেশি হবে তত আয়নীয় ব্যাসার্ধ কমবে, এখানে যত আধান কম হবে বলেছে তত আয়নীয় ব্যাসার্ধ কমবে বলেছে, এটা ভুল। কারণ একদম এই একটা রুল দিয়ে আমরা করেছিলাম, রুলটা বলতে একটা সম্পর্ক বলেছিলাম যে 1/r Z/E, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার রেশিও যত বাড়বে তত রেডিয়াস কমবে, প্রোটন সংখ্যার আর ইলেকট্রন সংখ্যার রেশিও যত বাড়বে তত রেডিয়াস কমবে। তাহলে সেই অনুযায়ী অ্যানায়নের আধান যত বাড়বে তার মানে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে Z/Eটা কমে যাচ্ছে, তাহলে Z/E কমলে রেডিয়াস বাড়বে, তাই তো। সেই জন্য আমরা বলেছিলাম অ্যানায়নের আধান যত বাড়ে তত আকার বৃদ্ধি পায়, আর ক্যাটায়নের আধান যত বাড়ে তত আকার কমে যায়। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা যদি বেড়ে যায় তাহলে আকার কমে যায় আর কি, এরকম একটা ব্যাপার আর কি। তাহলে সেটাই হচ্ছে গল্প আর কি। তাহলে এখানে যেটা ভুল আছে, সঠিক নয় যেটা, সেটা হচ্ছে অপশান সি, তাহলে অপশান সিটা সঠিক নয়, অপশান সিটা সঠিক নয় আর কি। হুম, আচ্ছা 11 দাগ দেখা যাক। সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাসটি হলো ns2 nd 1 to 10, ns2 np on n-1 d 1 to 10, n1 is ns 1 to 2, n-1 d 1 to 10। আচ্ছা
আচ্ছা, এখানে অ্যাকচুয়াল যেটা হয় সেটাই দিইনি, এটা ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েছে, অপশান এ উত্তর হবে, জোর করে উত্তর হবে। অ্যাকচুয়ালি ডি ব্লকের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হয় NH2 n মাইনাস, সাধারণ ইলেকট্রনিক বিন্যাস এটা 10। ঠিক আছে, এবার সমস্ত ডি ব্লক এলিমেন্টই তো সন্ধিগত মৌল না, যেমন জিঙ্ক, মার্কারি, ক্যাডমিয়াম, এরা সন্ধিগত মৌল না ফুলফিল থাকার জন্য। ডি আংশিক পূর্ণ থাকলে তাহলে ডি, অ্যাকচুয়ালি ট্রানজিশন এলিমেন্টের অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া উচিত ছিল ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে বা ট্রানজিশন মেটালের ক্ষেত্রে অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া উচিত ছিল NH2 n-1d 1 to 9। এইটা অ্যাকচুয়ালি, এবার জিঙ্ককে সন্ধিগত মৌল বলা হয় না, কিন্তু জিঙ্ক ডি ব্লক মৌল, তাই তো। এবার ডি ব্লক মৌল ভেবে ওরা ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি দেখেছি অনেক বইতেও লেখা থাকে, এটা এটা অ্যাকচুয়ালি শুধরানো উচিত। ঠিক আছে, আমার মতে শুধরানো উচিত, কারণ এটা 1-9, কারণ ডেফিনেশনে বলছে আংশিক পূর্ণ ডি উপকক্ষ থাকলেই সে বাই ডেফিনিশন ভূমিস্তর অথবা স্থায়ী জারণ অবস্থায় যদি আংশিক পূর্ণ ডি উপকক্ষ থাকে তাহলে সন্ধিগত মৌল। তাহলে ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে কেন আমি ট্রানজিশন ইলেকট্রনিক কনফিগারেশনটাকে আমি দেখব, ওটা একটু কারেক্টেড করে 1-1 to 9, NH2 n-1 ডি 1 to 9 এটা বলা উচিত ইনস্টেড অফ 1 to 10। যেহেতু এখানে 1 to 9 অপশান নেই, অনেক এই প্রশ্ন করতে গিয়ে ভুলটা করে ফেলে, সেই জন্য এখানে অপশান এটাই আমরা উত্তর রাখবো। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 1 to 9। হুম, অপশান এ, এখানে তাছাড়া আর কোনো অপশান নেই। হুম, আচ্ছা, তারপরে বলেছে পি উপকক্ষের সঞ্চরণশীল ইলেকট্রনের কক্ষকীয় কৌণিক ভরবেগ কত। দেখা যাক। বারুদ দাগ, এটা সূত্র ডাইরেক্ট আছে, কক্ষকীয় কৌণিক ভরবেগের মান হচ্ছে L × L+1 H/2π। এটা কক্ষকীয় কৌণিক ভরবেগের মান। তাহলে এখানে এলটা কি, এলটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে সেই এল এর মানটা আমরা পি উপকক্ষ বলেছে, তাহলে পি সাবশেল বা পি উপকক্ষর ক্ষেত্রে আমরা এল এর মান কত জানি, এল এর মান 1 জানি, তাহলে জাস্ট বসিয়ে দেবো। তাহলে 1 × 1+1 H/2π, তাহলে √2 H/2π হচ্ছে, তাই তো। √2 H/2π হচ্ছে। তাহলে দেখা যাক কোন অপশনটা কারেক্ট। কাটাকুটি করে তাই দিয়েছে আর কি, অপশন সি। তাহলে এখানে একটা কাটাকুটি করে যে 2 আছে, তাহলে এটা কাটাকুটি করলে হবে H/√2 × π। তাহলে অপশন সি হচ্ছে, অপশন সি রাইট আনসার। ঠিক আছে, অপশন সি রাইট আনসার। আচ্ছা, নেক্সট, কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px2 হতে পারে না, কারণ পাউলির অপবর্জন নীতি অনুসারে একটি কক্ষকে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। তাই কি? প্রথমে হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনটা ভুল আছে ঠিকই কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, মানে এখানে কিন্তু ওই এক্স, এইটার কিন্তু মানে বুঝতে হবে। তুই তো বলবি দাদা 1s2 2s2 2p2 ইলেকট্রনিক কনফিগারেশন, কিন্তু এখানে 2p2 বলিনি, কি 2px2 বলেছে, কারণ 2pতে px py pz তিনটে কক্ষক আছে, তাই তো। তাহলে একটু বলি দিই, এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা কি লিখি 1s2 2s2 2p2 এইভাবে লিখি, কিন্তু অ্যাকচুয়ালি এটা লেখা উচিত 1s2 2s2 2px1 2py1 2pz 0, তাই তো, তাই তো। তাহলেই তো বোঝা যাবে হুন্ডে সূত্র ওটা। তাহলে এখানে যেটা বলেছে আর কি 1s2 2s2 2px2, এইটা বলেছে 2px, অর্থাৎ 2pতে প্রথমে দুটো ঢুকে গেল, মানে এই রকম ব্যাপারটা বলা হচ্ছে আর কি। এটা যদি সেই বক্স করে যদি এটা করা হয় আর কি, কক্ষগুলোকে দেখানো হয়, তাহলে এটা যদি px হয়, এটা py হয়, এটা pz হয়, তাহলে এটা বলা হচ্ছে এইরকম একটা কক্ষকে দুটো ইলেকট্রন, মানে px এই দুটো ইলেকট্রন। তাহলে এরকম কখন হতে পারে, পিতে তিনটে কক্ষক, তাহলে দুটো ইলেকট্রন, তাহলে আগে এককভাবে পূর্ণ হবে হুন্ডে সূত্র অনুসারে, তাহলে হুন্ডে সূত্রটাই মানলো না। তাহলে এটা ভুল কেন, ইলেকট্রনিক কনফিগারেশনটা ভুলটা হচ্ছে হুন্ডে সূত্র মান্য করেনি, এটা পাউলির অপবর্জন নীতি যেটা দিয়েছে ওটা কথাটা ভুল আর কি। তাহলে অ্যাকচুয়ালি বিবৃতি যেটা কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px2 হতে পারে না, এটা 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 এই বিবৃতিটা যেমন ভুল, তেমন
এর কারণ যেটা বলেছে পাউলির অপবর্জন নীতি অনুসারে একটি কক্ষকে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। এই পাউলির অপবর্জন নীতি অনুসারে পাউলির অপবর্জন নীতির কিন্তু অনুসিদ্ধান্ত কারণটার রেসপেক্টে যে বিবৃতিটা লেখা আছে, কারণের যে বিবৃতিটা লেখা আছে পাউলির অপবর্জন নীতি অনুসারে একটি কক্ষকে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে, এই স্টেটমেন্টটা কারেক্ট, কিন্তু বিবৃতি এর কারণটা আর না। মানে বোঝাতে পারলাম ব্যাপারটা কি জিনিস, একটু কিন্তু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। স্টেটমেন্টটা সঠিক, আরের মধ্যে রিজনের মধ্যে যেটা লেখা আছে, রিজনে যেটা লেখা আছে পাউলির অপবর্জন নীতি অনুসারে একটি কক্ষকে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, এটা সত্যি কথা। কিন্তু ওই যে বিবৃতি এর কারণটা এটা হতে পারে না, বিবৃতি এর কারণটা হবে হুন্ডের সূত্র অনুসারে সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যতক্ষণ খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে পূর্ণ হবে। এখানে কিন্তু অনেকে ভুল করতে পারে এই কোশ্চেনটা, মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিন্তু ভুলভাল অপশানে টিক মেরে আসতে পারে। তাহলে প্রথমে বিবৃতিটা এটা ঠিক, তার কারণ যেটা সেটা কিন্তু ভুল, কারণ হুন্ডের সূত্র অনুসারে ওই ইলেকট্রনিক কনফিগারেশনটা ওটা হতে পারে না। কিন্তু এখানে যে স্টেটমেন্টটা লেখা আছে স্টেটমেন্টটা কিন্তু ঠিক আরে, এটা আমি বারবার রিপিট করছি এটা বোঝানোর জন্য। পাউলির অপবর্জন নীতির অনুসিদ্ধান্তটাই লেখা, কিন্তু ওইটা কি সঠিক ব্যাখ্যা, ওটার বিবৃতিটা সঠিক ব্যাখ্যা না, সেই রেসপেক্টে ভুল হলো। তাহলে এ সঠিক কিন্তু আর সঠিক নয় বলে আর এ সঠিক ব্যাখ্যা নয়, ওইটা হবে অপশান বি হবে। অপশান বিও তো হচ্ছে না আর কি, এরকম কি অপশান দিয়েছে, এ সঠিক কিন্তু আর সঠিক নয়, হ্যাঁ তাই অপশান সি দিতে হবে আর কি, তাছাড়া তো কোনো উপায় নাই। মানে এরকম একটা অপশান যদি থাকতো সব থেকে ভালো হতো, এখানে এ সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এরকম একটা অপশান থাকলে ভালো হতো, কিন্তু এখানে সেইটা নেই, সেই জন্য অপশান সিটাই দিতে হবে আর কি। ঠিক একটু বুঝে শুনে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হুন্ডে সূত্র কারণটা হওয়া উচিত ছিল হুন্ডে সূত্র, সেটা নেই, সেই জন্য আর কি ওটা কিন্তু ভুল। সেই জন্য আমরা এ সঠিক বললাম আর আরটা সঠিক নয় বললাম। এটা অ্যাকচুয়াল ভালো অপশান হতো এর জন্য, যে এ সঠিক কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়, এরকম একটা অপশান দিলে ভালো হতো আরো। ঠিক আছে, সেটা নেই, আমরা ফাইন সিটাই টিক মারবো আর কি। আচ্ছা, তারপর একটা দেখা যাক 14 দাগ। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম, এটা সত্যি কথা। তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের বেশি, কিন্তু ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি। তার কারণটা এরকম ছিল, এটা খুব ইম্পর্টেন্ট বলি, আমি বারবারই যখন পড়াই তখন বলি, যে ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের কিন্তু বেশি ফ্লোরিনের থেকে, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফ্লোরিনের বেশি দেন ক্লোরিন। এর কারণটা হচ্ছে সাইজ ফ্লোরিনের ক্ষেত্রে ছোট হওয়ার জন্য ইন্টার ইলেকট্রনিক রিপালশন, একটা নতুন ইলেকট্রন আসলে সেই ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা বেশি ফিল করে উইথ রেসপেক্ট টু মানে রিলেটিভলি বিগার সাইজ হচ্ছে ক্লোরিন। সেই ক্লোরিনের থ্রি পিতে যেহেতু ইলেকট্রন ঢুকবে, সেই থ্রি পির আকারটা টু পির আকারের থেকে বড় বা ফ্লোরিনের আকার থেকে ক্লোরিনের আকারটা বড়, সেজন্য ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা ক্লোরিনে কম হবে ফ্লোরিনের তুলনায়। ঠিক আছে, তাহলে সেই জন্য এখানে কিন্তু যেটা দেওয়া আছে প্রথম কথা, যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে কম, এই বিবৃতিটা একদমই ঠিক। তারপরে কারণ বলেছে ফ্লোরিন পরমাণু টুপি ইলেকট্রন অপেক্ষা ক্লোরিন এর থ্রি পি ইলেকট্রন দ্বারা অতিরিক্ত ইলেকট্রন বিকশিত বেশি বিকশিত হয়। কথাটা ভুল, কারণটা ভুল, উল্টো বলেছে আর কি। মানে বিকর্ষণটা টুপিতে বেশি হবে, থ্রি পিতে কম হবে। তো কিন্তু সেখানে উল্টো লিখেছে আর কি। তাহলে এখানে যেটা হবে বিবৃতি এটা এটা সঠিক, ক্লোরিনের থেকে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ক্লোরিনের থেকে কম, এটা সত্যি কথা, কিন্তু এখানে ব্যাখ্যাটা ঠিকঠাকভাবে নেই, উল্টো করে লিখে ফেলেছে আর কি। তাহলে এ সঠিক আর সঠিক নয়, তাহলে এটাও অপশান সি। এটাও সি, এটাও সি ছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এটা সলিড স্টেটের কোয়েশ্চেন। ধাতব আধিক্যজনিত ত্রুটি, দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘনসন্নিবেশ, ফ্রেঙ্কেল ত্রুটি, দ্বিমাত্রিক বর্গাকার ঘনসন্নিবেশ। আচ্ছা, ধাতব আধিক্যজনিত ত্রুটি, ধাতব আধিক্যজনিত ত্রুটি বা মেটাল এক্সেস ডিফেক্ট, এটা আমরা ওই জিঙ্ক অক্সাইডে দেখতে পাই। জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে ওটা হলুদ বর্ণ হয়ে যায়, এই কারণে যে জিঙ্ক অক্সাইড উত্তপ্ত করলে কিছুটা পরিমাণ অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে জিঙ্ক টু প্লাসটা ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে আসছে, অর্থাৎ মেটাল এক্সেস ডিফেক্ট ক্রিয়েট করছে। তার ফলে
আমরা ওই উত্তাপনে হলুদ বর্ণ ধারণ করি আর কি, মেটাল এক্সেস ডিফেক্ট। তাহলে এটা হবে উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইডের বর্ণ সাদা থেকে হলুদ হয়, এটা হচ্ছে মেটাল এক্সেস ত্রুটির জন্য হয় আর কি। আচ্ছা, দ্বিমাত্রিক ষড়ভুজাকার, ষড়ভুজাকার যদি দ্বিমাত্রিক হয়, তাহলে ষড়ভুজাকার যদি হয় তাহলে তার কোঅর্ডিনেশন সংখ্যা 6 হয়। তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা 6 এখানে কোনো অপশন নেই, এখানে আছে ত্রিকোণীয় ফাঁক। আচ্ছা, ত্রিকোণীয় ফাঁক তার মানে ওই যে ট্রায়াঙ্গুলার যে ভয়েড, ট্রায়াঙ্গুলার ভয়েড মানে তার মানে ছটা মানে 6 কোঅর্ডিনেশন সংখ্যা যার হয় তার ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার ভয়েড দেখা যায়, তাহলে এটা হবে ট্রায়াঙ্গুলার ভয়েড। আচ্ছা, ফ্রেঙ্কেল ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটিতে কি হয়, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, অ্যাকচুয়ালি এটা এক প্রকারের মানে যে বেসিক্যালি ক্যাটায়নটা তার ল্যাটিস পজিশন থেকে বিচ্যুত হয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে যায়, তার জন্য ফ্রেঙ্কেল ডিফেক্ট হয়। এর ফলে কিন্তু ঘনত্বের কিন্তু পরিবর্তন হয় না, সেই জন্য ফ্রেঙ্কেল ডিফেক্ট বা ফ্রেঙ্কেল ত্রুটি এটা হবে, ফ্রেঙ্কেল ত্রুটি এটা হবে আয়নীয় গ্লাসের ঘনত্ব অপরিবর্তিত থাকে। তাহলে তিনটা এর সাথে কোরিলেট করছে। আচ্ছা, দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ, দ্বিমাত্রিক বর্গাকার বলতে এখানে কিন্তু জেড এর মানটা, এখানে কিন্তু জেড এর মানটা কি হবে, সরি জেড বলছি এখানে, সরি, দ্বিমাত্রিক বর্গাকার মানে স্ববর্গীয় সংখ্যা, মানে সবর্গাঙ্ক সংখ্যা যেটাকে আমরা বলি কোঅর্ডিনেশন নাম্বার, সেটা কিন্তু 4 হবে, তাই তো? তাহলে এই হচ্ছে অপশন আর কি এখানে। আচ্ছা, এই একটা কোয়েশ্চেন খুব ভালো, খুবই ভালো কোয়েশ্চেন এটা, 16 দাগ। দেখা যাক, এটা একটু কনসেপচুয়াল। ম্যাক্সওয়েল বোলজম্যান যে ডিস্ট্রিবিউশনটা বলেছিলাম সেই 16 দাগ। 15 দাগ কি হলো ওটা একটু দেখে নেবে, আমি তো মুখে বলে দিলাম, লিখছি না, আমি 16 দাগই লিখছি। আচ্ছা, এখানে দেখ, গ্রাফটাকে আমি নিজেই এঁকে নিই। ডিএনসি বাই এন ভার্সেস সি, একটা গ্রাফ দিয়েছে, এটা এ বলেছে। আচ্ছা, তারপর একটা বি, এটা বি, তারপর একটা সি, তারপর একটা ডি, এরকম বলেছে আর কি। তা দেখ আর কি, এই যে ম্যাক্সিমাম যে মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশনটা থাকে, তাই তো? তাহলে বেশি সংখ্যক মলিকুল যে বেগে মুভ করে সেটাকে আমরা কি বলি, সিএমপি। এটা সিএমপি অফ এ হবে, মোস্ট প্রবাবল স্পিড। তারপরে এটা হবে সিএমপি অফ বি, এটা হবে সিএমপি অফ সি, এটা হবে সিএমপি অফ মোস্ট প্রবাবল স্পিড অফ ডি, তাই তো? তাহলে বেশি সংখ্যক মলিকুল, সর্বোচ্চ সংখ্যক মলিকুল বা বেশি সংখ্যক মলিকুল যে ভেলোসিটিতে মুভ করছে সেটাই হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড, তাই তো? তাহলে মোস্ট প্রবাবল স্পিড আমরা যদি বলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিএমপি কার বেশি, এটা যেহেতু সিটা স্পিডের অ্যাক্সিস, তাহলে সিএমপি অফ ডিটা বড় দেন সিএমপি অফ সি, সিএমপি অফ বি আর সিএমপি অফ এ। আচ্ছা, এবার আমাদেরকে ভাবতে হবে যে সিএমপির রাশিমালাটা কি। মোস্ট প্রবাবল স্পিড ছিল √2RT বাই এম। তাহলে সিএমপি টেম্পারেচার যদি ফিক্সড থাকে, টেম্পারেচারটা যদি ধ্রুবক থাকে, তাহলে সিএমপিটা কখন বেশি হবে, যত এম কম হবে, এম যত কম হবে তত। তাহলে আমরা বলতে পারি এম অফ, যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে এম অফ এ টা সব থেকে বেশি হবে, দেন এম অফ বি, এম অফ সি, এম অফ ডি, তাই তো? তাহলে এই সম্পর্কটা থেকে যদি টি ফিক্সড হয়, স্থির উষ্ণতার, তাহলে আণবিক ভর এ এর বেশি, তারপরে বি, তারপর সি, তারপর ডি। প্রশ্নটা কিন্তু খুব ভালো, গ্রাফ থেকে বোঝা যাচ্ছে। আমি যখন এটা পড়িয়েছিলাম তোদের বলেছিলাম, মনে করে দেখ, যে এটা হয়তো ওই যে যে ফর্মুলাটা ছিল ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনের, যে এরকম একটা ফর্মুলা লিখিয়েছিলাম, সেই ফর্মুলাটা হয়তো মনে রাখতে হয় না, কিন্তু এই গ্রাফগুলোর ইন্টারপ্রিটেশনটা বুঝতে হয়। পিসিডিসি ইকুয়ালস টু 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার, এটা সি, সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ডিসি। এটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা এটা, ঠিক আছে? এখান থেকে সিএমপি বের করা হয়, এর ডেরিভেটিভ করে ম্যাক্সিমাতে জিরো হয়, ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হয়।
ফার্স্ট ডেরিভেটিভ 0 হয় সেই কন্ডিশন ধরে সিএমপিটা বের করা যায় আর কি ম্যাথমেটিক্যালি, সেটা তোদের দরকার নেই। আমরা বলেছিলাম সিএমপির মানটা এরকম হয় যে √2RT/m, যেখানে আরটা হলো উষ্ণতা, এমটা হলো টিটা হলো উষ্ণতা, আরটা হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এমটা হচ্ছে মোলার মাস। ঠিক আছে, তাহলে সেই জায়গা থেকে আমরা একটা ওই যে গ্রাফের ইন্টারপ্রিটেশন থেকে বুঝলাম যে সিএমপি কার ক্ষেত্রে কোথায়, তাহলে সিএমপি এর বের করলাম, ম্যাক্সিমাম যে ডিএন c/n এর মান যেখানে ম্যাক্সিমাম, তার করসপন্ডিং ভেলোসিটিটা সেই পার্টিকুলার যৌগের বা মলিকুলের কিন্তু সিএমপি, ভেলোসিটি বাই স্পিড অ্যাক্সিসে। তাহলে সেখান থেকে দেখলাম যে রিলেশনশিপ সিএমপি ডি এর সব থেকে বেশি, এর সব থেকে কম। তাহলে যেহেতু সিএমপির সাথে এম এর রিলেশনশিপ যদি উষ্ণতা স্থির থাকে তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে এর মলিকুলার মাস বা মোলার মাসটা সব থেকে বেশি আর ডি এর সব থেকে কম। তাহলে সেই অনুসারে আমাদের এখানে দেখা যাক কি অপশানে কারেক্ট হচ্ছে। আণবিক ভর সংখ্যা তো নিচের কোনটি সঠিক? আচ্ছা, এর সব থেকে বেশি হবে। আচ্ছা, অপশান বি হচ্ছে, দেখ অপশান বি, দেখ এর সব থেকে বেশি, তারপর বি, তারপর সি, তাহলে অপশান বি। তাহলে এটা কিন্তু অপশান বি, অপশান বি, অপশান বি।